নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি দেবপ্রিয়া। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল রহস্য রোমাঞ্চতে। আজকে রোববার, আর রোববারের রাত মানেই কিন্তু হরর নাইট উইথ দেবপ্রিয়া। আজকে যে কাহিনীটা আমি তোমাদেরকে পড়ে শোনাতে চলেছি তা ভীষণই ইন্টারেস্টিং আর ইমোশনাল একটা স্টোরি। এই স্টোরিটা আমি পেয়েছি প্রতিলিপি থেকে। তবে শুরু করার আগে বলে রাখি যে কোনো রকম কোনো কুসংস্কার অথবা অন্ধবিশ্বাসকে আমরা প্রশ্রয় দিই না বা প্রমোট করি না। তোমাদেরকে এন্টারটেইন করাটাই আমাদের এই চ্যানেলের প্রাথমিক এবং প্রধান উদ্দেশ্য। সেটা করতে পারলেই আমরা খুশি। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণটাই তোমাদের ব্যক্তিগত। তবে আমাদের চ্যানেলের ঘটনা এবং কাহিনীগুলো শুনে তোমাদের কিন্তু মনে হতেই পারে শুনতে ঠিক গল্পের মতো হলেও শুধু কি গল্প? তো আর বেশি দেরি না করে আজকের এপিসোড শুরু করা যাক। আজকের গল্পের নাম মুক্তি, লিখছেন সুকান্ত বাবু। সত্যি আমি এই ঘটনার উত্তর আজও খুঁজে পাইনি। আমার নিজের একটা যুক্তিতর্কের মন আছে, কিন্তু তা দিয়েও আমি এর জবাব পাইনি। কিছু লোকে বলে যে তারা ভূত দেখেছেন, আবার কেউ বলেন অনুভব করেছেন। আমি কিন্তু এটার কোনোটাই করিনি। কিন্তু এমন একটা ঘটনা আমার চোখের সামনে ঘটেছে, সেটা যে ভৌতিক না অন্য কিছু, সত্যি বলতে আজ এতদিন পরেও আমি তা বুঝে উঠতে পারিনি। তখন সবে 12 ক্লাস পরীক্ষা দিয়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছি, সঙ্গে আমারই সহপাঠী দীপন। দীপনের বাড়ি আমাদের পাশের পাড়ায়। ওর বাবা মারা গেছেন অনেকদিন আগে। বাড়িতে শুধু তার মা আর তার দাদা, আর সঙ্গে দীপন। দাদা বেশ একটা বড় কোম্পানিতে চাকরি করে এবং তার বিয়ের কথাবার্তাও জোর কদমে চলছে। আমি আর দীপন পাশাপাশি পাড়ায় থাকার সুবিধায় দুজনের মধ্যে বেশ একটা ঘন সম্পর্ক গড়ে উঠেছিল। দুজনে দুজনার বাড়িতে যাতায়াতও বেশ ছিল। পরীক্ষার পর লম্বা ছুটির মাঝে আমরা রোজ বিকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম। তখন এত গাড়ি ঘোড়ার উপদ্রব ছিল না। রোজ ঘন্টা দুয়েক সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম। এ পাড়া থেকে সে পাড়া কত অজানা রাস্তা আমরা যে বার করেছি তার ইয়ত্তা নেই। জঙ্গল, খাল, বিল, ফাঁকা মাঠ অতিক্রম করে আমরা ঘুরতে থাকতাম। সে এক অনাবিল আনন্দের দিন ছিল। এভাবেই বেশ কয়েক সপ্তাহ কেটে গেল। এর মধ্যে খবর এলো দীপনের দাদার বিয়ে ঠিক হয়ে গেছে, এবং সেটাও মাস খানেকের মধ্যেই। সে আর এক আনন্দের ব্যাপার। কত কাজ, কত দায়িত্ব, উফ! আমরা আরো কজন বন্ধু মিলে উৎসাহ নিয়ে বেশ হইচই করে কাটিয়ে দিলাম। যথাসময় দীপনের দাদার বিয়েও হয়ে গেল। তারা হানিমুন সেরে টেরে এসে এর বাড়ি তার বাড়ি নিমন্ত্রণ খেয়ে আরো মাস খানেক কাটিয়ে দিল। দীপনের বাড়ি যাবার সুবাদে বৌদির সাথে বেশ আলাপও হয়ে গেল আমার। বৌদি বেশ প্রাণচঞ্চল স্বভাবের। দেওর হওয়ার সুবাদে আমার সাথে বেশ জমেও গেল। দিনগুলো বেশ কাটছিল। এর মধ্যে আমরা একটা কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছি। সপ্তাহে 4 দিন ক্লাস। আমি আর দীপন সান্ধ্য ভ্রমণের পরে ক্লাস করতে যেতাম। আর 2 মাস বাকি, তারপরেই ছুটিবিহীন জীবনের শুরু। বিভীষিকাময় ঘটনাটা ঘটল ঠিক তখনই। বৌদির বাবা হঠাৎ মারা গেলেন। মারা যাওয়াটা যদিও খুব একটা অস্বাভাবিক ছিল না, কারণ উনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। দীপন 2 দিন বিকালে এলো না। বেশ বুঝলাম সে এখন ব্যস্ত বৌদির বাড়ি নিয়ে। দিন 2 পার করে সে এলো। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, কিরে, সব ঠিকঠাক মিটেছে তো? তা মিটেছে, তবে বৌদি খুব ভেঙে পড়েছে রে। একমাত্র মেয়ে তো, দীপন উত্তর দিল। সেটাই খুব স্বাভাবিক, আমি আস্তে করে বললাম। আমি আবার পরশু আসতে পারবো না। পরশুর বৌদির 3 দিনের কাজ রয়েছে, আমাকেও যেতে হবে। দীপনকেও যেন একটু মন মরা লাগলো। কিন্তু দীপন একদিন আসবে না বলে এলো না পরপর 4 দিন। 5ম দিনে আমি ওকে ফোন করলাম। কিরে, কি খবর? দীপন একটু কাঁপা কাঁপা গলায় বলল, ভালো না। আমি বললাম, কেন রে, কি হয়েছে? দীপন বলল, কিছু বুঝতে পারছি না ভাই, সবকিছু কেমন যেন ঘেঁটে যাচ্ছে। তুই পারলে একবার আমাদের বাড়ি আয় তো। কিছু যে একটা হয়েছে ভালো রকম, তা দীপনের কথাতেই বুঝলাম। সেদিন বিকেলে দীপনের বাড়ি গেলাম।
বাড়িটা একতলা, সামনে বারান্দা আর ভিতরে 3টে বড় বড় ঘর সহ পাশে একটা রান্নাঘর। দীপন বারান্দায় বেশ উদাস মুখেই বসে আছে। বারান্দার বাইরে আমি বেশ কয়েকটা চটি জুতো দেখে বুঝলাম ভিতরে কিছু লোকজনও আছে। বারান্দায় উঠে দীপনের পাশে গিয়ে বসলাম। বাড়িটা কেমন যেন থমথমে লাগছে, আর ভেতর থেকে বেশ ফিসফাস কথা ভেসে আসছে। আমি আস্তে আস্তে করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে দীপন? দীপন আমার দিকে ফিরে একটু উদাস স্বরে বলল, বলু, তুই ভূতে বিশ্বাস করিস? আমি বললাম, বিশ্বাস করি না বটে, তবে একটু আধটু ভয় পাই। কেন বলতো? দীপন বলল, মনে হচ্ছে বৌদিকে ভূতে ধরেছে। আমি চমকে উঠলাম, বললাম, কেন, কি হয়েছে রে? দীপন এবার আমায় যা বলল তাতে আমি বেশ ভয়ার্ত আর অবাক হয়ে গেলাম। দীপন, তার বৌদি আর দাদা গেছিল বৌদির বাড়িতে সেই 3 দিনের কাজ করাতে। সেদিন বৌদি সকাল থেকেই উপবাস করেছিল, সেটাই নাকি নিয়ম। তারপর বেলা 12টা নাগাদ বৌদি পূজায় বসে। পুজোর সময় যজ্ঞ হচ্ছিল, আর সেটা চলতে চলতে বৌদি হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে যায়। দীপনরা ভেবেছিল দীর্ঘক্ষণ না খেয়ে থাকার জন্যই এই কাণ্ড। তারা ডাক্তার নিয়ে এসে বৌদির জ্ঞান ফেরায়, কিন্তু জ্ঞান ফেরত আসার পর থেকেই বৌদি বেশ অস্বাভাবিক আচরণ শুরু করে। পুজোর পুরোহিতকে ধাক্কা মেরে ফেলে দেয়, পুজোর সব জিনিসপত্র লন্ড ভন্ড করে ফেলে দিয়ে অস্বাভাবিকভাবে চিৎকার করতে করতে আবার অজ্ঞান হয়ে পড়ে। বৌদির এহেন আচরণ দেখে বাড়ির লোক বেশ ঘাবড়ে গিয়েছিল। আবার জ্ঞান ফিরিয়ে বৌদিকে নিয়ে যাওয়া হয় উপরের ঘরে বিশ্রামের জন্য। বৌদিকে বিছানায় শুইয়ে দীপনরা নিচে চলে আসে। এর কিছুক্ষণ পরে বৌদির মা শরবতের গ্লাস নিয়ে উপরে ওঠে, আর তারপর দীপনরা বৌদির মায়ের একটা ভয়ার্ত চিৎকার শুনতে পেয়ে সবাই মিলে দৌড়ে পড়ে যায়। এরপর দীপনের কথা মতো বলতে গেলে বলি, আর গিয়ে যা দৃশ্য দেখলাম ভাই, তা আমার সারা জীবন মনে থাকবে রে। দেখি বৌদি শোয়ার ওই ভারী খাটটা এক হাতে তুলে দাঁড়িয়ে আছে, মাথার চুলগুলো এলোমেলো ভাবে ছড়িয়ে, কপালে সিঁদুরটা লিপটে আছে। সে এক ভয়ানক দৃশ্য। আর বৌদির মা এক কোণে শরবতের গ্লাস হাতে নিয়ে ঠকঠক করে কাঁপছেন, যেন সামনে নিজের মেয়ে নয় অন্য কেউ দাঁড়িয়ে আছে। বৌদি আমাদের দেখে এক প্রচন্ড চিৎকার করে বলে উঠল, আমি এসে গেছি, আমি এসে গেছি। আর আমাদের সন্তানদের চিন্তা নেই, আমার সন্তানদের আর চিন্তা নেই। ওদের মুক্তি দিয়েই আমি যাব, ওদের মুক্তি আমি দেব। এরপর সে এক ভয়ঙ্কর হাসি। ওই হাসি যে আমার বৌদি হাসতে পারে তা আমি না দেখলে বিশ্বাসই করতাম না। ওরকম গলা, ওরকম চিৎকার আমি এর আগে কখনো শুনিনি রে। যেন ওটা বৌদি নয়, অন্য কেউ কথা বলছে। আর যে খাট বৌদি এক হাতে তুলে ধরে আছে, সেটা আমি তুই দুজনে মিলেও তুলতে পারবো না। আমার এবার সত্যি খুব ভয় লাগছে রে। দাদা এবার বৌদির উদ্দেশ্যে বলে উঠল, কি হচ্ছে সুমনা, এই কি করছো তুমি? বৌদি এবার দাদার দিকে এক ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, দূর হ আমার চোখের সামনে থেকে, তোরা পুরুষ মানুষরা সব ভণ্ড, দূর হয়ে যা। দাদা এবার এগিয়ে গিয়ে বৌদির গালে কষিয়ে এক চড় মারল। বৌদির ওই চরের ধাক্কা সামলাতে না পেরে খাটটা ছেড়ে দিল, আর খাটটা নিচে পড়লো বিকট আওয়াজ করে। আর বৌদিও হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেল। আমরা সবাই ধরে ধরে বৌদিকে বিছানার ওপর ঠিকভাবে শুইয়ে দিয়ে চলে এলাম নিচে। বৌদির মা তো হাউ করে কাঁদতে লাগলো। আমাদের সাথে থাকা লোকজনের মধ্যে এবার একটা গুঞ্জন শুরু হলো যে সুমনাকে ভূতে ধরেছে। আমার দাদার ভূতে বিশ্বাস নেই, তাই সে একটু প্রতিবাদ করার চেষ্টা করলো বটে, কিন্তু তার আগেই বৌদির কাকা মশাই বৌদির মাকে চাপা গলায় বলল, আমি যা ভয় করেছিলাম তাই হলো অবশেষে। বারবার বলেছিলাম ওদের গালুটি যেতে দিও না, এবার বোঝো। আমরা সবাই তাকালাম বৌদির কাকা বাবুর দিকে। আমি ভাবতে লাগলাম এর সাথে গালুটির কি সম্পর্ক। কাকাবাবু বলতে লাগলেন, এ কোনো ডাক্তারের কাজ নয়, এ হলো মারির কাজ, ওকেই ডাকতে হবে, না হলেই বিপদ। আমি হা করে কথাগুলো শুনছিলাম। মারি কথাটা শুনে আমার মুখ থেকে বেরিয়ে এলো, মারি? মারি আবার কি? দীপন বলল, আমিও তখন বুঝিনি, কিন্তু যখন বৌদির কাকাবাবু একজনকে সঙ্গে নিয়ে কিছুক্ষণ পরে ঘরে ঢুকলেন, তখন দেখলাম ইনি একজন সাধু গোছের লোক, এক ধরনের ওঝাও বলতে পারিস। বৌদির বাপের বাড়ির গুরুদেবের শিষ্য। তার পরনে সাধুদের মতো গেরুয়া পোশাক, মুখে কাঁচা পাকা দাড়ি, দেখলে ভয় আর ভক্তি দুটোই আসে।
তিনি ধীর পায়ে উপরে উঠে এলেন, সঙ্গে আমি, দাদা, বৌদির কাকাবাবু। বৌদির মা অসুস্থ হয়ে নিচেই নেমে গিয়ে চুপ করে বসেছিলেন। মারি গিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলেন। বৌদি তখনও ঘুমিয়ে আছে। মারি গিয়ে বসলেন বৌদির পায়ের কাছে, সাথে আমি আর বৌদির কাকাবাবু। দাদা বসলো বৌদির শিয়রে। দাদাকে দেখে মনে হলো সে একটু যেন বিপর্যস্ত। কাকাবাবুই মারিকে সব খুলে বললেন, সকাল থেকে সে পর্যন্ত যা যা হয়েছে সব। মারি গম্ভীর মুখে সব শুনলেন, কিন্তু মুখে কিছু বললেন না। মারি বৌদির দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ, তারপর কাকাবাবুকে বললেন, বাড়িতে গঙ্গার জল আছে? কাকাবাবু উঠে গঙ্গার জল নিয়ে এলেন। মারি সেটা হাতের তালুতে একটু ঢেলে বারদিনে কপালে ঠেকিয়ে আমাদেরকে অবাক করে গঙ্গার জলটা আমাদের দিকে ছিটিয়ে দিলেন। এবার আরো অবাক হবার পালা। দেখলাম বৌদি উঠে বসলো এবং উঠেই সে অস্বাভাবিক চিৎকার, তোরা কেউই আমাকে আটকাতে পারবি না। আমার সন্তানদের এখান থেকে নিয়ে তবেই আমি যাব। মুক্তি মুক্তি আমি তাদের দেবই। তারপরে আমাদের চোখের সামনেই বৌদি খাটের ওপর উঠে দাঁড়ালো, তারপরেই লাফ মেরে একদম ঘরের মেঝেতে গিয়ে বসে পড়ল। মারি এবার উঠে দাঁড়িয়ে তার সামনে গিয়ে মুখোমুখি হয়ে বসলেন। বৌদির চোখটা রক্ত জবার মতো টকটকে লাল লাগলো। মাথার চুল খুলে কপাল দিয়ে মাথার পাশ দিয়ে অবিন্যস্তভাবে ঝুলে রয়েছে। সেই চেনা সাজতে গুজতে ভালোবাসার বৌদিকে দেখে আমার একটু কান্নাই এলো। মারি বৌদির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, কে তুমি? বৌদি মারির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর মাথা ঘুরিয়ে আমার দিকে, তারপর দাদার দিকে। দাদা ততক্ষণে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। বৌদি সেই মাথা হেলনের দৃশ্যে গায়ে যেন আমার কাঁটা দিয়ে উঠল। বৌদি কিন্তু কোনো কথা বলল না, আরো মিনিট 5 চুপ করে রইল। মারি আবার জিজ্ঞেস করলো, কে তুমি? উত্তর দাও। এবারে মারির গলাটা বেশ জোরে শোনালো। বৌদি এবার যে স্বরে উত্তরটা দিল তাতে আমি বেশ চমকে গেলাম। এক অদ্ভুত গলার স্বরে বলল, আমি 700 নয়। মারি পাল্টা জিজ্ঞেস করলো, কোথা থেকে এসছো? বৌদি বলল, গালুডি। কথাটা শুনে আমি চমকে উঠলাম। দাদাও হয়তো চমকে উঠেছিল, কারণ মাসখানেক আগে দাদা বৌদি গালুডি গিয়েছিল তাদের হানিমুনে। আর এই ব্যাপারে কাকাবাবুর যে সাবধান বাণীটা, সেটাও আমার মনে পড়ে গেল। মারি আবার জিজ্ঞেস করলো, এখানে আসার কারণ কি? এবার বৌদির উত্তরে আমরা সবাই চমকে উঠলাম। বৌদি বলল, এখানে আমি আমার সন্তানদের মুক্তির জন্য এসেছি। তারা দীর্ঘ 25 বছর ধরে এই বাড়িতেই বন্দি। আমি তাদের এবার মুক্তি দেব। মুক্তি। মারি এবার বললেন, কিভাবে মুক্তি দেবে? বৌদি সেই অদ্ভুত স্বরে বলে চলল, তারা একটা রক্ত মাংসের শরীর চায় মুক্তির জন্য। আমি সেই রক্ত মাংসের শরীর নিজের কবজায় নিয়ে নিয়েছি, এবার তাদের মুক্তি আসন্ন। বৌদি একটু এবার কেঁদে উঠল। কি ভয়ানক সেই কান্না যেন। নিকট কারোর মৃত্যুতে মানুষ যেভাবে কাঁদে, এ যেন তার থেকেও করুণ আর বিষাদময়। বৌদি কাঁদতে কাঁদতে কেমন যেন একটা বেহুশ হয়ে গেল। মারি এবার আমাদের দিকে চেয়ে বলল, একে বিছানায় শুইয়ে দাও। আমরা ধরাধরি করে বৌদিকে বিছানায় শুইয়ে দিলাম। মারি এবার কাকাবাবুর দিকে চেয়ে বললেন, সমস্যা খুব গভীরে। আমার মনে হয় এর শরীরে একটা নয়, অনেকগুলো আত্মা ঢুকেছে। আমাদের হাতে সময় কিন্তু খুবই কম। এখনই কিছু একটা করতে না পারলে খুব বড়সড় বিপদ ঘটে যেতে পারে। কাকাবাবুর মুখটা বেশ ফ্যাকাশে হয়ে গেল। আমিও বেশ ঘাবড়ে গেলাম। কিন্তু দাদা দেখি এবার রেগে মেগে মাথা গরম করে বলল, এসব বুঝলো কি? থাক, এবার আমরা ভালো ডাক্তার দেখাবো। আজকের যুগে দাঁড়িয়ে আমি এসবে বিশ্বাস করি না। আমার দিকে তাকিয়ে বলল, দীপন, তুই একটা ট্যাক্সি ডাক, তোর বৌদিকে ডাক্তারের কাছে নিয়ে যাবো এক্ষুনি। আমি একটু ইতস্ততভাবে কাকাবাবুর দিকে আর মারির দিকে চাইলাম। কাকাবাবু দাদাকে দেখিয়ে মারিকে বলল, এ অয়ন, সুমনার বর। মারি দাদার দিকে তাকিয়ে বলল, দাদাবাবু, আমি আপনাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে কোনো বাধা দেব না, কিন্তু আমি হলফ করে বলতে পারি এ কোনো ডাক্তার বুদ্ধির কাজ নয়। ওনার শরীরে এক ভয়ঙ্কর প্রেতাত্মার অনুপ্রবেশ ঘটেছে, যার থেকে মুক্তি লাভ খুবই কঠিন। দাদা নিজেকে কন্ট্রোল করতে পারল না, চেঁচিয়ে বলল, আর যাই হোক, আমি আমার বউকে আপনাদের হাতে ছাড়বো না বলে আমাকে ধমকে সুরে বলল, কিরে, যা ডেকে নিয়ে আয়। কাকাবাবু এবার মারির দিকে চেয়ে বলল, সুমনার উপর এখন আমাদের থেকে ওর বরের অধিকারই বেশি। তবে তাই হোক, ডাক্তারের কাছেই যাওয়া হোক।
আমি ট্যাক্সি ডেকে আনলাম। বৌদির তখনও এক প্রকার ঝিমিয়ে রয়েছে। আমরা ডাক্তারের চেম্বারের বদলে নিয়ে গেলাম কাছের এক নার্সিংহোমে। তারা বৌদিকে ভর্তি করে স্যালাইন চালু করে দিল। ওখানকার ডাক্তার বলল শরীরে জল খুবই কমে গেছে আর ব্লাড প্রেশারটাও কম। আমরা আজকে রেখে সব ঠিক থাকলে কাল ছেড়ে দেব। আমরা বৌদির অস্বাভাবিক আচরণের কথা আর বললাম না। পরের দিন সকালে গিয়ে দেখলাম বৌদি বেশ স্বাভাবিক এবং সুস্থ। দাদা একেবারে বৌদিকে ডিসচার্জ করিয়ে নিয়েই বাড়ি নিয়ে চলে এসেছে কাল বিকেলে। দীপন এবার একটু দম নিল। এতক্ষণ ধরে এক নাগারে সে আমাকে এই ঘটনা বলে একটু যেন হাঁপিয়ে গিয়েছিল। আমি বললাম, তাহলে তো সব ঠিকই হয়ে গেছে। দীপন বলল, কাল রাত পর্যন্ত সবই ঠিকই ছিল। আজ সকালে বৌদি বলল খিদে পেয়েছে। পাওয়াটা খুবই স্বাভাবিক, কারণ বৌদি গত দুদিন প্রায় কিচ্ছু খায়নি। মা বৌদিকে লুচি বানিয়ে দিচ্ছিল। খাওয়ার সময় আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। যে বৌদি আগে 4-5টার বেশি লুচি খেতে পারতো না, সেই বৌদি আজ এক এক করে প্রায় 50টা লুচি খেয়ে ফেলেছে। বলু, তুই বিশ্বাস করবি না, বৌদির খাওয়ার ধরন দেখে আমরা বেশ চমকে উঠেছিলাম। সে এক অদ্ভুত দৃশ্য, তুই না দেখলে বিশ্বাসই করতে পারবি না। দাদাই বারণ করলো আর না দেওয়ার জন্য, কিন্তু তাতে বৌদির সে কি গগনভেদী চিৎকার, মাকে ধাক্কা মারছে, দাদাকে ধাক্কা মারছে, ঘর ভাঙচুর করছে। দেখে মনে হচ্ছে হয় পুরো উন্মাদ, না হলে কেউ ভর করেছে। আমরা তাড়াতাড়ি লোকাল ডাক্তার ডেকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। দীপন এবার একটু উদাস মনে বলল, আমার এখন দৃঢ় বিশ্বাস রে, বৌদিকে ভূতেই ধরেছে। আমি এবার বললাম, তোর বৌদি কি এখনো ঘুমোচ্ছে? দীপন বলল, হ্যাঁ। আমি বললাম, চ একবার তোর বৌদির ঘর থেকে ঘুরেই আসা যাক। আমার বৌদিকে দেখবার খুব ইচ্ছে হলো, কেন হলো তা জানি না। আমি আর দীপন বৌদির ঘরে ঢুকে দেখলাম বৌদি বিছানায় ঘুমিয়ে আছে। মাথার চুলগুলো এলোমেলো, চোখে মুখে একটা ক্লান্তির ছাপ। মাত্র 1.5 মাস হলো বিয়ে হয়েছে। বিয়ের সময়ের সেই ফুটফুটে মিষ্টি বউয়ের মুখটা এই কদিনে যেন কেমন একটা ঝলসে গেছে। আমি দীপনকে জিজ্ঞেস করলাম, তোর দাদা কোথায়? দীপন বলল, সাইকিয়াট্রিস্টের কাছে গেছে। দাদার এখনো বদ্ধ ধারণা যে বৌদির মাথায় কোনো গুরুতর সমস্যা হয়েছে। আমি বললাম, আমারও তাই মনে হয় দীপন। দীপন বলল, বলু, পাগলের গায়ে কি এত জোর হয়? এরকম রাক্ষসের মতো খাওয়া দাওয়া, গলার স্বরে এত পরিবর্তন, আমার বিশ্বাস হয় না। আমার ইচ্ছে ছিল বৌদির সাথে একটু কথা বলার, কিন্তু ঘুমুচ্ছে দেখে আমি বেরিয়ে চলে এলাম। সেদিন বিকালে এবার আমার চোখের সামনে সে এক বিভীষিকাময় ঘটনা ঘটল। আমি বাড়িতেই ছিলাম। বিকালে দীপন ফোন করলো, বলু তাড়াতাড়ি একবার আয়, বৌদি কেমন যেন করছে। আমি আর মা বাড়িতে একারে, দাদাও বাড়িতে নেই। আমি সাইকেল চাপিয়ে ছুটলাম। গিয়ে যা দেখলাম তাতে আমার বুক শুকিয়ে গেল। দীপনের বাড়ির একতলার ছাদে যে সিঁড়ির ঘরটা রয়েছে সেটাতে কোনো পাঁচিল নেই। বৌদি কোন এক ফাঁকতালে সেই সিঁড়ির ঘরের ছাদে উঠে পড়েছে, কিন্তু কিভাবে যে উঠল সেটা দীপনরা কেউই জানে না। আর সেই ন্যাড়া ছাদে গিয়ে পা ঝুলিয়ে বসে নিজের মনে বিড়বিড় করছে আর এক অদ্ভুত ভাবে হাসছে। আর নিচে দীপন আর তার মা ঠক ঠক করে কাঁপছে। আমি বৌদির এই রূপ দেখে পুরো দিশেহারা হয়ে গেলাম। এ কে, বৌদি না অন্য কেউ? আমি এক অস্ফুট স্বরে শুধু একবার চিৎকার করে বললাম, বৌদি নিচে নেমে এসো, ওরকম ভাবে ঝুললে পড়ে যাবে যে। আমার কথা বৌদির কানে গেল কিনা জানি না। বৌদি আরো ঝুঁকে গেল ওই ছাদের ধারে। ওখান থেকে নিচে পড়লে বৌদিকে আর আস্ত পাওয়া যাবে না, সেটা আমরা সবাই জানতাম। আমরা তখন আরো দিশেহারা। এমন সময় দীপনের দাদা বাড়ি এলো। সোজা সে চলে গেল চিলে কোঠার ছাদে, তারপর এক টানে বৌদিকে ধরে মাঝখানে নিয়ে এলো। বৌদি তখন এক অস্বাভাবিক স্বরে বলে চলেছে, মুক্তি চাই, নাহলে কাউকে ছাড়বো না, সব শেষ হয়ে যাবে। দাদাকে ওপরে উঠতে দেখে আমি আর দীপনও ছাদে উঠলাম। আমরা তিনজনে সে এক যুদ্ধ করে, কসরত করে, অতি কষ্টে বৌদিকে নিচে নামিয়ে আনলাম। দাদা এবার বলল, আর না, আজই একে হাসপাতালেই ভর্তি করে দেব, বাড়িতে রাখা অসম্ভব। কোনো মতে একটা ট্যাক্সি জোগাড় করে বৌদিকে প্রায় 5 গোলা করেই তাতে নিয়ে তুললাম।
বৌদি সেই একইভাবে চিৎকার আর হুঙ্কার দিয়ে চলেছে, মুক্তি চাই, মুক্তি, নাহলে সব শেষ। এসব দেখে ট্যাক্সি চালক কিছুটা হতভম্ব হয়ে গেল। আমরা শুধু বললাম, মাথায় সমস্যা আছে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে বলেই ট্যাক্সির ভেতরে গিয়ে ঢুকে বসলাম। আমি সামনে, আর বৌদিকে নিয়ে দীপন আর তার দাদা পেছনের সিটে। বৌদি সমানে চিৎকার করে যাচ্ছে, তার সাথে সেই একই হুঙ্কার। ট্যাক্সি চালক এবার বলে বসলো, আপনারা নেমে যান, আমি যাব না। আমরা তাকে অনেক অনুরোধ করলাম, কিন্তু তিনি ট্যাক্সির স্টার্ট বন্ধ করে চাবি নিয়ে নেমে গেলেন। ততক্ষণে বৌদি একটু নিস্তেজ হয়ে পড়েছিল, আর আমরাও হাল ছেড়ে দিয়ে তাকে আবার ঘরে ফিরিয়ে আনলাম। দীপনের মা পুরো ঘটনাটা লক্ষ্য করছিলেন, এতক্ষণ কোনো কথা বলেননি, এবার মুখ খুললেন। অয়ন, আমার কিন্তু এটা স্বাভাবিক ঠেকছে না রে, তুই সুমনার বাড়িতে খবর দে তো। দীপনের দাদাকে দেখে মনে হলো তার নিজের উপরে ভরসা অনেকটা কমে গেছে, তাকে কেমন একটা অস্বাভাবিক লাগছে। সে রাতে বৌদির মা আর কাকাবাবু এলেন। বৌদিকে ইঞ্জেকশন দিয়ে আবার ঘুম পাড়ানো হয়েছে। দীপনের দাদা আর মার সাথে বৌদির মা আর কাকাবাবু এক লম্বা আলোচনায় বসলেন। আমি আর দীপন বারান্দায় ছিলাম, কিছু কথা ভেতর থেকে ভেসে আসছিল, আর আমরা আমাদের মতো আলোচনা করছিলাম। আমি দীপনকে বললাম, দেখ, তুই যা বললি আর আমি যা দেখলাম তাতে এটাই প্রমাণ করে যে বৌদির আচার আচরণ একদম স্বাভাবিক নয়। কিন্তু কিছু ঘটনা তুই যুক্তিতক্ক দিয়েও বুঝতে পারবি না। কোনো স্বাভাবিক মেয়ে খানপঞ্চাশে লুচি খেতে পারবে না, এক হাতে ভারী খাট তুলে ধরতে পারবে না, একা একা ছাদের চিড়ে কোথায় চলে যেতে পারবে না। দীপন, আমার মনে হচ্ছে বৌদির উপর কোনো অশরীরী আত্মাই ভর করেছে রে। দীপন চুপ করে শুনে বলল, আমি তোর সাথে একমত, কিন্তু দাদা একদম মানতে চাইছে না। এর মিনিট দশেকের মধ্যে দীপনের বাড়ির সাথে বৌদির বাড়ির আলোচনা শেষ হলো, এবং কাকাবাবুর কথা মতো আবার আমাদের সেই মারির কাছেই যেতে হবে। তবে এবার আমাদের যেতে হবে মারির উপরেও যিনি আছেন তাঁর কাছে। আমরা অবাক হয়ে গেলাম এটা শুনে যে আজ রাত 12টায় বৌদিকে বিয়ের পোশাকে নিয়ে আসতে হবে। কোথায় নিয়ে যেতে হবে সেটা যাওয়ার 1 ঘন্টা আগে জানিয়ে দেওয়া হবে। রাত 11টার একটু পরে বৌদির কাকাবাবুর একটা ভাড়া গাড়ি নিয়ে তিনি চলে এলেন। তার আগে বৌদিকে বিয়ের সাজে সাজানো হলো। বৌদিকে সাজাতে কিন্তু সেরকম একটা বেগ পেতে হলো না। শরীরের ধকল হোক বা ঘুমের ইনজেকশন, বৌদিকে বেশ ক্লান্তই লাগছিল। বৌদির কাকা, দীপনের দাদা, দীপন আর আমি বৌদিকে নিয়ে গাড়িতে উঠলাম। রাত 12টা বলে হয়তো বৌদির চোখে তখনও ঘুমের রেশ। আমাদের এবার খুব একটা অসুবিধা হলো না বৌদিকে গাড়িতে তুলতে। শহরের রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলল। রাতের কলকাতা অনেক ফাঁকা, অনেক নির্জন। আমরা কেউ কোনো কথা না বলে চুপচাপ বসে থাকলাম। গাড়ি ছুটছে। আমি একবার বৌদির দিকে তাকালাম, দেখলাম বৌদি একেবারে ঝিমিয়ে বসে রয়েছে, ক্লান্ত, অবসন্ন মনে। দেখে মনেই হচ্ছে না যে এই বৌদি আজ বিকেলে ওরকম একটা কাণ্ড ঘটিয়েছে। প্রায় ঘন্টাখানেক চলার পর গাড়ি গিয়ে দাঁড়ালো এমন এক জায়গায়, যে জায়গার সম্বন্ধে আমি আর একটু বড় হয়ে বিস্তারিত জেনেছিলাম। চারপাশে সব মেয়েরা দাঁড়িয়ে আছে, এবং তাদের পোশাক আশাক দেখে আমার কোনো এক কালে শোনা শহরের কোনো এক নিষিদ্ধ পল্লীর কথা মনে করিয়ে দিল। বৌদির কাকাবাবুকে দেখলাম ফোনে একটু উত্তেজিতভাবে কারোর সাথে কথা বলতে। এই জায়গায় আমি আমার ভাইজিকে কি করে নিয়ে যাব? ওপাশ থেকে কি উত্তর এলো তা আমার জানা সম্ভব নয়। কাকাবাবু দেখলাম শুধু হ্যাঁ আর না বলে মাথা নাড়ছেন। গাড়ি আরো একটু ভেতরে ঢুকলো, একটা গলির সামনে এসে দাঁড়িয়ে গেল। কাকাবাবু বললেন এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে, গাড়ি আর ভেতরে যাবে না। তখন রাত 12টা বেজে গেছে। চারপাশে শুধু রাস্তার আলো জ্বলছে। কয়েকটা রাস্তার কুকুর খেউ খেউ করছে। কোনো কোনো বাড়ির ঘরের আলো খুব ক্ষীণভাবে জ্বলছে। বৌদিকে ধরে ধরে দীপনের দাদা হাঁটতে লাগলো, কাকাবাবুর সামনে আর আমি দীপন পেছনে। এভাবে মিনিট 20 হাঁটার পর আমরা একটা পুরনো দিনের বাড়ির সামনে এলাম। দেখলাম একজন গেরুয়া বসনের পোশাকের লোক দাঁড়িয়ে আছেন। দীপন আমাকে চুপে চুপে বলল, ইনি হলেন সেই মারি যিনি সেদিন বৌদির বাড়ি গিয়েছিলেন। বাড়িটার ভিতরে ঢুকলাম। এক ভীষণ অন্ধকারে ঘেরা এই বাড়ি। মারির হাতে শুধু একটা মোমবাতি জ্বলছে। আমার বুকটা একটু কেঁপে উঠল। ভূতে বিশ্বাস করি বা না করি, এই পরিবেশে মনের মধ্যে একটা অজানা অচেনা আতঙ্ক চলে এলো।
মারি আমাদের নিয়ে উপরে উঠলেন। উপরে ওঠার সিঁড়িটা বেশ সরু আর অন্ধকারময়। সিঁড়ি দিয়ে উঠেই মাদিকে একটা ঘর দেখতে পেলাম। মারিকে অনুসরণ করে সেই ঘরে গিয়ে ঢুকলাম আমরা। ভেতরে গিয়ে আমরা একটু চমকে গেলাম। বেশ ছোট ঘরটা। ঘরের মাঝখানে একজন বসে আছেন, আর তার চারপাশে একটা ফুলের মালার গণ্ডি। ফুলের মালার গণ্ডির মধ্যে সমান দূরত্বে একটা করে মোট 4টে মোমবাতি জ্বলছে। এই মোমবাতির আলো ছাড়া ঘরে আর কোনো আলো নেই। লোকটাকে আলো আধারের মাঝে ভালো করে দেখা গেল না। এমন সময় মারির সামনে বসা লোকটাকে বললেন, গুরুদেব, ইনারা এসে গেছেন। বোঝা গেল ইনি গুরুদেব। গুরুদেব চোখ খুললেন, শান্ত অথচ দৃঢ় স্বরে বললেন, বসো। আমরা বসার জায়গা খুঁজছিলাম, তখন ছোট মারি বললেন, আপনারা এই মেঝেতেই বসুন। আমরা ফুলের গণ্ডির পাশে বসলাম। গুরুদেবের ঠিক সামনে বৌদিকে ধরে দাদা বসালো। দুই পাশে কাকাবাবু আর দীপন। আমি একটু তফাৎ রেখেই বসলাম পেছনের দিকে। মারি হয়তো তার গুরুদেবকে সব বলে রেখেছিলেন, তাই গুরুদেব সরাসরি বৌদিকে উদ্দেশ্য করে বললেন, তোমার নাম তো 709, কি চাও তুমি? বৌদি তখনও ঝিমিয়েই ছিল, তাই বোধ হয় কোনো উত্তর দিল না। গুরুদেব সামনে রাখা পাত্র থেকে জল নিয়ে মুখের সামনে একটু বিড়বিড় করে বৌদির দিকে ছুঁড়ে মারলেন। বল এবার কি চাস, বল। সেই মন্ত্র পড়া জলে কাজ হলো। বৌদি এবার উত্তর দিল, মুক্তি, আমার সন্তানের মুক্তি। গুরুদেব বললেন, সন্তানের মুক্তিতে অন্যের সন্তানকে তুই কেন কষ্ট দিচ্ছিস? ওর কি দোষ? বৌদি এবার আস্তে কিন্তু দৃঢ় স্বরে বলল, দোষ তো আমার সন্তানেরও ছিল না, তাও কেন হয় ছোড়া বন্দি? দীর্ঘ 25 বছর ধরে ওই অন্ধকার ঘরে ওরা শুধু অপেক্ষা করছে কবে ওরা ছাড়া পাবে। ভেবেছিল আমাকে দূরে সরিয়ে রেখে এরা যা খুশি তাই করে যাবে না, কিন্তু এবার আমি সুযোগ পেয়েছি। মা হয়ে আমার সন্তানদের মুক্তি দিয়ে তবেই আমি যাব। আমার কাছে কথাগুলো কেমন যেন অদ্ভুত ঠেকলো। মোমবাতির আলোয় মোড়া ঘরটাতে সবকিছুই যেন অন্যরকম লাগতে শুরু করেছে। গুরুদেব জিজ্ঞেস করলেন, মুক্তির জন্য তুই কি চাস? বৌদির কথাটিতে আমরা সত্যিই ভয় পেয়ে গেলাম। বৌদি হোক বা সেই 709 ধারী প্রেতাত্মা হোক, সে বলল, আমার সন্তানদের একটা রক্ত মাংসের শরীর চাই, কিন্তু তাদের সে ক্ষমতা নেই যে তারা নিজেরাই জোগাড় করে সেটা। এই ক্ষমতা একমাত্র আমার আছে, কারণ আমি তাদের মা। এক অদ্ভুত হাসি বৌদির কাছ থেকে ভেসে এলো, সাথে কিছু কথা। তুই আমার কিচ্ছু করতে পারবে না। সেই অন্ধকারাচ্ছন্ন ঘরে বৌদির সেই অস্বাভাবিক হাসি আমাদের এক অজানা আতঙ্ক আর ভয়ে পুরো কুঁকড়ে দিল। গুরুদেবের সেই মন্তব্য জলে কি আছে তা আমার জানা নেই, কিন্তু সেটা ছেটাতেই বৌদি আবার নিস্তেজ হয়ে গেল। গুরুদেব এবার কাকাবাবুর দিকে চেয়ে বললেন, তোমাদের বাড়িতে এমন কোনো ঘটনা কি ঘটেছে যার কথাকে সমর্থন করে? কাকাবাবু এবার মুখ খুললেন। তার ভয় মিশ্রিত কণ্ঠে তিনি যা বললেন সেটা আমাদের কাছে কল্পনাতীত ছিল। কাকাবাবু শুরু করলেন, সে আজ থেকে প্রায় বছর 25 আগের ঘটনা। দাদা মানে সুমনার বাবা বন্ধুদের সাথে একবার গালুটি ঘুরতে গিয়েছিল। সেখানকার প্রত্যন্ত গ্রাম দেখার শখে তারা উঠেছিল সেই প্রত্যন্ত গ্রামেরই এক আদিবাসীদের বাড়িতে। সেখানে গিয়ে দাদার এক অজানা জ্বর হয়। সেই সময় সেই আদিবাসী বাড়ির মেয়ে রেখা দাদার খুব সেবা শুশ্রূষা করেছিল, আর সেই সেবা যত্নে দুজন দুজনের প্রতি এক প্রেম ভালোবাসা তৈরি হয়ে যায়। কিন্তু আদিবাসী সমাজে অন্য জাতের সাথে প্রেম ভালোবাসা স্বীকৃত নয়, তাই দাদা রেখাকে নিয়ে পালিয়ে চলে আসে বাড়িতে। কিন্তু বাড়িতে বাবা মায়ের ভয়ে রেখাকে দেখিয়ে বলে বাড়ির কাজের জন্য মেয়েটিকে নিয়ে এসেছে। আদিবাসী মেয়েটিকে দেখতে তেমন আহামরি না হলেও তার সারা শরীরে যৌবন যেন ঠিকরে পড়ছিল। বাবা মাকে দেখলাম কাজের মেয়ে হলেও ব্যাপারটা সেরকমভাবে মেনে নেয়নি। ঘরে দুটো জোয়ান ছেলে আছে, আর এই মেয়ের যা যৌবন তা যে কোনো ছেলেকে কাবু করে ফেলতে পারে। দাদার সাথে বাবা মার আর আমার দীর্ঘক্ষণ কথাবার্তা হলো। দাদা শুধু বলল মেয়েটির বাবা তার প্রাণ বাঁচিয়েছে, আর তাদের খুবই অভাবের সংসার, তাই তাকে দাদার সাথে কলকাতায় পাঠিয়েছে যাতে সে ঠিক মতন খেয়ে পরে বাঁচতে পারে।
বাবা মার হাজার আপত্তি সত্ত্বেও দাদার জেদের কাছে আমরা একদম হেরে গেলাম। কিন্তু মা বাবা রেখাকে ঘরের অন্দরমহলে ঢোকার অনুমতি দিল না। ঠিক হলো সিঁড়ির ঘরের বাইরের দিক করে ওর থাকার ব্যবস্থা হবে, থাকা খাওয়া সব ব্যবস্থা ওই ঘরেই করে দেওয়া হলো। এভাবেই মাসখানেক চলল। মেয়েটি প্রায় ঘর থেকে বেরোতই না। দাদা সকালে অফিস যাওয়ার আগে তার ঘরে দিনের খাবার দিয়ে আসতো। এভাবেই মাসখানেক কেটে গেল। মাঝে মাঝে আমি দেখতাম মেয়েটিকে আমাদের বাড়ির সামনের উঠোনে ঘুরতো আর কানে আসতো তার গলায় সাঁওতালি গানের সুর। ওইরকম ভাবে তাকে এক ঘরে করে রাখলেও তার মনের আনন্দ দেখে আমি অবাকই হয়েছিলাম। কদিন পরে রেখার আনন্দের কারণ যেন আমি কিছুটা হলেও বুঝতে পারলাম। দাদা অফিস থেকে আসতো রাত 8টার পর। আমি সাধারণত তার আগেই চলে আসতাম, কিন্তু একদিন আমার আসতে একটু দেরি হলো। আমি বাড়িতে ঢুকে সিঁড়ির দিকে তাকিয়ে দেখি দাদা সেই সিঁড়ির ঘর থেকে বেরিয়ে উপরে উঠে গেল। রাতে সাধারণত দাদা ওই ঘরে যেত না। আমার মনে একটা কৌতূহল হলো এবং ঘটনাটা আমি পরপর 3 দিন দেখলাম। আমি আরও কৌতূহলী হয়ে একদিন রাতে দাদার ওই সিঁড়ির তলার ঘরে ঢুকতে দেখে আমি পিছু নিলাম এবং তারপরের ঘটনা প্রমাণ করে দিল যে দাদার সাথে রেখার শারীরিক সম্পর্ক আছে। কিন্তু আমি তখনকার মতন ঘটনাটা চেপেই গেলাম। এভাবে মাস 7 চলে গেল। এর মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে দাদা ওই ঘরে যাওয়াটা একদম কমিয়ে দিয়েছে। রেখাকেও আগের মতো আর আমি বাইরে দেখতে পেতাম না। আমি একদিন দাদাকে রেখার কথা জিজ্ঞেস করলাম। দাদা শুধু উত্তরে বলল, রেখার শরীর খারাপ। আমি বললাম, ডাক্তার দেখাবি না? দাদা বলল, তার দরকার নেই, আমি ডাক্তারকে বলে ওষুধ নিয়ে এসেছি। আমি আর কথা বাড়ালাম না। সত্যি কথা বলতে রেখার সঙ্গে আমাদের আমি, বাবা আর মা, আমাদের কোনো সম্পর্কই ছিল না। মেয়েটি যেন আমাদের বাড়ির এক ভাড়াটে। এরপর আরও মাস 3 যাওয়ার পর মেয়েটি আবার আমাদের বাড়ির বাগানে ঘুরতে লাগলো, কিন্তু মেয়েটিকে একটু মনমরা লাগলো আর তার সেই আগের চেহারাটাও যেন আর নেই। মাসখানেক পরে আমাকে অবাক করে দিয়ে দাদাকে দেখলাম আবার মেয়েটির ঘরে রাতে যেতে আসতে। আমি মনে মনে ভাবলাম, তার মানে মেয়েটির শরীর খারাপের জন্য দাদা এতদিন যায়নি। আমার মনে হলো এবার একবার বাবা মাকে ঘটনাটা জানাতেই হবে। কিন্তু আমার আর তা বলতে হয়নি, কারণ তার আগেই একটা কাণ্ড ঘটল। একদিন রাতে আমার বাড়িতে আসতে একটু দেরি হয়েছিল। তা আমি সিঁড়ি দিয়ে ওঠার মুখে শুনলাম রেখা কাঁদছে, ফোপানো সেই কান্না। শুনে আমি একটু থমকে গেলাম। মিনিট 5 দাঁড়ালাম, কিন্তু কান্না থামলো না। আমি অনেক ভেবে কি হয়েছে জানতে মেয়েটির ঘরে ঢুকলাম, আর ঢুকেই চমকে গেলাম। দাদা বিছানায় বসে আর মেয়েটি বিছানার এক কোণে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমাকে দেখে দাদা ধরফর করে উঠে বসল, আর মেয়েটিরও কান্না বন্ধ হয়ে গেল। আমি আর দাঁড়ালাম না, বেরিয়ে আমার ঘরে চলে এলাম। সেই রাতে দাদা আমার ঘরে এসে সব কথা আমায় খুলে বলল। দাদার সাথে যে মেয়েটির শারীরিক সম্পর্ক আছে সেটা আমি জানতাম, আর দাদাও নাকি জানতো যে ব্যাপারটা আমি ধরে ফেলেছি। কিন্তু যেহেতু আমাদের সামনাসামনি এই নিয়ে কোনো ঘটনা ঘটেনি, তাই সে ব্যাপারটাও সে চেপে গিয়েছিল। কিন্তু যেটা আমাকে বিস্মিত করেছিল সেটা হলো, এর আগে যখন মেয়েটিকে একদমই ঘরের বাইরে দেখা যেত না, সেবার মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছিল। আর দাদা আমাদের অবর্তমানে কোনো এক ডাক্তারকে ডেকে বাচ্চাটা পেটের মধ্যেই নষ্ট করে। তারপর লোক জানাজানির ভয় সেটা বার করে ওই ঘরের মধ্যেই মেঝে খুঁড়ে চাপা দিয়ে দেয়। সেবার রেখা মনের দুঃখ মনের চেপে ব্যাপারটা মেনে নিয়েছিল, কিন্তু দাদা আবার সেই একই ভুল করে, আর এবারেও রেখার পেটে বাচ্চা চলে আসে। আর এবার বড় ঘটনা হলো যে মেয়েটি বাচ্চাটিকে জন্ম দিতে চাইছে, কিন্তু দাদা একদমই নারাজ। দাদা বিষণ্ণ মুখে আমার খাটে বসে রইল। আমিও ভাবতে লাগলাম যে কি করা যায়। যতই হোক, এক আদিবাসী মেয়েকে দাদার বউ হিসাবে মেনে নেওয়া যায় না। হয়তো দাদা তখন আবেগের বশে কিছু একটা করে বসেছে, কিন্তু দাদার উপরই আমার রাগ হলো। মনে হলো, কেনই বা পালিয়ে আসতে গেলি, আর কেনই বা রাতে গেলি ওর ঘরে? দাদা বলে উঠল, ভেবেছিলাম হাসপাতালে ভর্তি করে দেবো, আর ওখান থেকেই ওর গায়ে পাঠিয়ে দেবো। ওর গর্ভে আমার সন্তান আমি চাই না রে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এবার কি করবি? দাদা অস্ফুট স্বরে বলল, বাচ্চাটা নষ্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি হাতকে উঠে বললাম, আবার? দাদা এবার ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আর কোনো সমাধান আমার কাছে নেই রে। বৌদির কাকাবাবু একটু দম নিয়ে আবার শুরু করলেন। এবার পুরো ঘটনাটার সাক্ষী রইলাম আমি। রেখাকে না জানিয়ে ওষুধ দিয়ে ওর পেটের বাচ্চাটাকে নষ্ট করা হলো। তারপর ডাক্তার ডেকে বলা হলো ওর পেটের বাচ্চাটা বেঁচে নেই।
উফ, সে এক ভয়ানক ব্যাপার। রেখা সে কি বুক ফাটা কান্না দেখে আমারও চোখে জল চলে এসেছিল। রেখা এরপর একেবারে পাথরের মতো নিথর হয়ে গিয়েছিল, সাথে তার সেই কঙ্কালসার চেহারা। কদিন পর আমি দাদাকে বললাম, রেখাকে এবার ওর গাঁই পাঠিয়ে দে রে, এতদিনে নিশ্চয়ই ওরা মেয়েকে ক্ষমা করে দিয়েছে। দাদা বলল, সেটা আমি রেখাকে বলেছিলাম, কিন্তু সে এখন অন্য কথা বলছে, সে তার বাচ্চাদেরকে ছেড়ে কোথাও নাকি যাবে না। আমি চমকে বললাম, মানে? দাদা বলল, রেখার মনে হয় বাচ্চারা ওর সাথেই আছে। সে নাকি রোজ বাচ্চাদের সাথে খেলাধুলো করে, গল্প করে, তাদের গান শোনায়। আমি বললাম, আবার হয় নাকি? দাদা বলল, হয় না যে সেটাও আমিও জানি, কিন্তু ওকে বোঝাবে কি? তুই একবার বলে দেখ তো। আমি আর দাদা রেখার ঘরে গেলাম ওকে বোঝানোর জন্য, কিন্তু রেখাকে দেখে মনে হলো সে এখন আর সুস্থ স্বাভাবিক মেয়ে নয়। কঙ্কালসার চেহারায় তাকে আর মানুষের পর্যায়েই ফেলা যায় না। তাকে দেখে আমার ভয়ও হলো, আবার বেদনাও হলো। আমি তাকে বললাম, তুমি কতদিন বাড়ি থেকে ঘুরে এসো, তোমার শরীর মন সব ঠিক হয়ে যাবে। রেখা আমার দিকে না তাকিয়ে এক অস্ফুট স্বরে বলল, না, সে গেলে তার সন্তানদের কে দেখবে? আমি বললাম, কোথায় কোথায় তোমার সন্তান? সে ঘরের এক কোনায় আঙ্গুল দিয়ে দেখালো আর অস্ফুট স্বরে বলল, দেখতে পাচ্ছ না ওরা কেমন খেলা করছে, কেমন আমার দিকে চেয়ে আছে, আর আমাকে মা মা বলে ডাকছে। দেখো ভালো করে, ওরা আমার সাথে ঘরেই আছে। ওদের ছেড়ে আমি কি করে যাই? আমি তো ওদের মা। আমি ভালো করে ঘরের কোণে তাকিয়ে রইলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কিন্তু রেখার কথায় মনটা খুব বিষাদময় হয়ে উঠল, আর কিছু বলতেও পারলাম না। এবার দাদা বলে উঠল, কিন্তু রেখা, তোমার শরীর তো খারাপ, তুমি বদ্ধ ঘরে একা থাকবে কি করে? আরও অসুস্থ হয়ে পড়বে যে। এর থেকে তোমার বাড়ি চলো, সেখানেই তুমি ভালো থাকবে। রেখা এবার যা বললো তা শোনার জন্য আমরা কেউই বোধহয় প্রস্তুত ছিলাম না। রেখা বলল, ঠিক আছে, আমি যাব, কিন্তু আমার সাথে আমার বাচ্চাগুলোরও যাবার ব্যবস্থা করতে হবে। ওদেরকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। দাদা এবার কিছুটা রাগ মিশ্রিত গলায় বলে উঠল, ওরা কেউ নেই এখানে, ওরা জন্মই নেয়নি এই পৃথিবীতে, তোমাকে আমি কালই দিয়ে আসবো। এই কথা বলে দাদা বেরিয়ে চলে গেল। আমি রেখার দিকে একটু এগিয়ে গিয়ে বললাম, তুমি বাড়ি যাও, ওখানে কিছুদিন থাকো, তারপর না হয় আবার আসবে। শেষের কথাটা বলার সময় আমার গলার স্বরটা একটু কেঁপে গেল, কারণ ওটা যে হওয়া নয় সেটা বোধহয় এই আদিবাসী মেয়েটিও বুঝেছিল। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। সেদিন দাদার সাথে আবার কথা হলো। আমি দাদাকে বললাম, দেখ, মেয়েটি তার মানসিক সন্তুলন হারিয়েছে, এবং সেটা খুবই স্বাভাবিক। একটা অন্ধকার ঘরে সে একা থাকে, তার চোখের সামনে তার বাচ্চা নষ্ট হয়েছে, দুটো বাচ্চা। তাদের আবার ওই ঘরের মধ্যেই কবরও দেওয়া হয়েছে। ও ঘরে থাকলে যে কেউই হয় পাগল হয়ে যাবে, না হয় মারা যাবে। তুই এক কাজ কর দাদা, রেখাকে নিয়ে কাল সকালেই বেরিয়ে পড়। সেদিন রাতে ওকে একটা ঘুমের ইঞ্জেকশন দিলাম, আর মাঝরাতে দুজনে মিলে একটা গাড়ি ঠিক করে রেখাকে ঘুমন্ত অবস্থাতেই গাড়িতে তুলে নিলাম। রাস্তার মাঝে রেখার একবার জ্ঞান এসেছিল। আমাদের দেখে অদ্ভুতভাবে চুপ করে গিয়েছিল সে। আমরা ওর বাড়ি পর্যন্ত যাওয়ার সাহস করিনি। ওর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ড্রাইভারকে বলি ওকে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে। তবে যখন আমরা রেখাকে ছেড়ে আসি, তখন রেখা দাদার হাত ধরে খুব কেঁদেছিল আর বলেছিল, আমার বাচ্চারা তোমার কাছে রইল, তুমি পারলে ওদের মুক্তি দিও। কাকাবাবু একটু জিরিয়ে নিলেন। আমি একবার চারিদিকে তাকালাম। মোমবাতিগুলোর ক্ষয়প্রাপ্তি সেরকম বেশি হয়নি দেখে বেশ অবাক হলাম। ঘরময় একটা হালকা সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। গুরুদেবের দিকে তাকালাম। ওনার চক্ষু মুদিত না জাগ্রত ঠিক বুঝে উঠতে পারলাম না। বৌদি দাদার গায়ে হেলান দিয়ে ঠিক মূর্ছা গেছে না ঝিমিয়ে পড়েছে তাও বোঝা গেল না। দীপন আমার পাশে এসে ঠিক বসে পড়েছে। কাকাবাবু আবার শুরু করলেন, রেখাকে ওর বাপের বাড়িতে রেখে আসাটাই আমাদের মস্ত ভুল হয়েছিল। আদিবাসী সমাজ পালিয়ে যাওয়া মেয়েকে স্বীকার তো করেই না, উল্টে তাকে মেরে ফেলে। রেখাকেও তাই মেরে ফেলা হলো। সে খবর আমার দাদা ঠিক পেয়ে গিয়েছিল। সেদিন দাদাকে দেখেছিলাম একটু মুষড়ে পড়তে। এরপর বাড়িতে কতগুলো খারাপ আর ভালো মিশিয়ে ঘটনা ঘটল। আমার মা হঠাৎ করে 4 দিনের জ্বরে ভুগে মারা গেলেন। মারা যাওয়ার আগের দিন মা জ্বরের ঘরে বলেছিল তার মাথার শিয়রে নাকি 2 শিশু বসে আছে আর কাঁদছে।
আর তার পায়ের নিচ থেকে নাকি একটা মেয়েলি কান্নার আওয়াজ ভেসে আসছে। যদিও আমরা এটাকে নিয়ে আর মাথা ঘামাইনি পরে। এর বছর দুয়েক পরে দাদার বিয়ে হলো, খুব ধুমধাম করে। আর আমরাও ধীরে ধীরে রেখার কথা ভুলতে লাগলাম। কিন্তু রেখা যে সহজে আমাদের ছেড়ে যাওয়ার নয়, সেটা বুঝলাম দাদার বিয়ের মাস 3 পর। দাদা তখনও অফিস থেকে আসেনি। বৌদি আর বাবা উপরে বসে গল্প করছিল। রাত তখন 8টা কি 9টা হবে। হঠাৎ করেই লোডশেডিং। বাবা গেল অন্য ঘর থেকে মোমবাতি আনতে। ঠিক সেই সময় নিচে কলিং বেলের আওয়াজ। বৌদি ভেবেছিল হয় আমি না হয় দাদা এসেছে। বৌদি নিচে গিয়ে দরজা খুলল, কিন্তু কাউকেই দেখতে পেল না। চারিদিকে শুধুই নিকষ কালো অন্ধকার। বৌদি একটু ভয় পেয়ে গিয়েছিল। বারদিনে কে 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 বলল, কিন্তু কোনো উত্তর এলো না। এমন সময় ঘটল এক মারাত্মক ঘটনা। বৌদির কানে এলো সিঁড়ির সেই ঘর থেকে শিশুদের কান্নার আওয়াজ। বৌদি খুব ভয় পেয়ে গিয়েছিল। কান্নার আওয়াজটা নাকি আস্তে আস্তে তার খুব কাছে চলে এসেছিল। ভয়ানক করুণ সে আওয়াজ। বৌদি খুব ভয় পেয়ে জোরে চিৎকার করে উঠেছিল। আর সেটা শুনে বাবা দৌড়ে নামতে গিয়ে অন্ধকার সিঁড়িতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। সেই জ্ঞান আর কোনোদিনই ফেরেনি। প্রায় 4 দিন হাসপাতালে থেকে বাবা মারা যায়। আমরা প্রথমে ঠিক করেছিলাম সিঁড়ির সেই ঘরটা ভেঙে দেবো, কিন্তু ভাঙলে আমাদের পাপ কাজগুলো সর্বসমক্ষে বেরিয়ে আসবে। তাই ভালো করে পুজো আচ্চা করে সিঁড়ির ঘরটা ভালো করে তালা মেরে একটা কাঠের পার্টিশন দিয়ে দিলাম, যাতে সিঁড়ি দিয়ে ওঠানামার সময় ওই ঘর আর দেখা না যায়। কাকাবাবু এবার সুমনার দিকে তাকিয়ে বলল, এর 1 বছর পর সুমনা হয়। আর অবাক করার বিষয় হলো, ওর জন্মের পর থেকে দাদার মৃত্যু পর্যন্ত সেরকম কোনো ঘটনাই আর ঘটেনি। কিন্তু সুমনার বাবার কাজের দিন থেকে শুরু হলো আবার সেই বিভীষিকাময় দিন। কাকাবাবু একটু থেমে বললেন, গুরুদেব, আমি বেশ বুঝতে পারছি সুমনার শরীরে রেখাই প্রবেশ করেছে, আর সে চায় তার জন্ম না নেওয়া বাচ্চাদের মুক্তি। গালুটি নামটা আমাদের কাছে এক বিভীষিকাময় হয়ে গিয়েছে। তাই ওদের হানিমুনের প্রোগ্রাম শুনেই আমি ওদের বাধা দিয়েছিলাম ওখানে যেতে। কিন্তু নিয়তিকে কে কখন আটকে রাখতে পেরেছে? এবার কি হবে গুরুদেব? গুরুদেব কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। আমি মোবাইলে দেখলাম এখন রাত 2:30। সব ঘটনা যেন আমার কাছে একটা সিনেমার মতন লাগলো। কিছুটা বিশ্বাস করলাম, কিছুটা না। কেন করলাম তাও জানি না, আবার কেন করলাম না তাও না। মিনিট 10 সব চুপচাপ থাকার পর গুরুদেব বলে উঠলেন, সুমনারা গালুরি থেকে ফিরে আসার কদিন পরে ওনার বাবা মারা গেলেন? কাকাবাবু বললেন, 1 মাসের মধ্যে। গুরুদেব একটা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, তার মানে রেখার অতৃপ্ত আত্মা মারা যাওয়ার পরই এসেছিল আপনাদের মারতে। কিন্তু সুমনার জন্ম হয়তো ওকে কিছু ভাবিয়েছিল। আমি নিশ্চিত সেই রেখাই সুমনার শরীরে প্রবেশ করেছিল, ওই গালুরিতেই। কিন্তু ওর বাবার মৃত্যু পর্যন্ত ও সেরকম কিচ্ছু করেনি। হতে পারে সুমনার বাবার মৃত্যুর জন্য রেখার আত্মাই দায়ী। তবে রেখার উদ্দেশ্য আমাদের কাছে এখন জলের মতন পরিষ্কার, আর সেটা হলো ওর বাচ্চাদের মুক্তি। আর যেহেতু বাচ্চাগুলো পৃথিবীর আলোই দেখেনি, তাই সুমনার শরীরের মাধ্যমে সে চায় বাচ্চাগুলো পৃথিবীর আলোর জগতে প্রবেশ করুক। গুরুদেব এবার একটু থামলেন, বললেন, মা মাই থাকে, সে মারা যাওয়ার আগেই হোক বা পরেই হোক। জীবিত অবস্থায় রেখা চেয়েছিল সন্তানদের জন্ম দিতে, কিন্তু পারেনি। তাই এখন ওর অতৃপ্ত মাতৃত্ব চাইছে সুমনার মাধ্যমে ওদেরকে সুযোগ করে দিতে। কিন্তু এতে সুমনার উপর থেকে যে ঝড় যাবে তা সামলানো কিন্তু মুশকিল। আমার মনে হলো যে সব গল্প আমি বইতে পড়েছি বা সিনেমায় দেখেছি, সেগুলো এবার চোখের সামনে শুনছি আর দেখছি। তবে কাকাবাবুর কথা আর বৌদির এই দশা আমাকে সব ঘটনাগুলো বিশ্বাস করতে বাধ্য করল। আমার চিন্তা ভাবনায় ছেদ পড়ল কাকাবাবুর কথায়। গুরুদেব, ওই বাচ্চাগুলোর মুক্তির জন্য এখন আমাদের কি করতে হবে? গুরুদেব বললেন, ওই অভিশপ্ত ঘরটায় যেতে হবে।
আমাদের সুমনাকে নিয়ে ওই অভিশপ্ত ঘরটায় যেতে হবে। আর হ্যাঁ, সাথে যেন সুমনার মা অবশ্যই থাকেন। বৌদির বাপের বাড়ি আমি এর আগে কখনো যাইনি, কোনোদিন দেখিনি। বাড়িটি দ্বিতল, সামনে এক ফালি জমি, আর সেখানেই নানানবিধ গাছগাছড়ায় ভর্তি। সদর দরজা দিয়ে ঢুকলেই উপরে ওঠার সিঁড়ি, আর সিঁড়ির তলায় একটা বন্ধ ঘর, এবং এটাই সেই অভিশপ্ত ঘরটি। সেই চেনা লোকেরাই আজ এসেছে, দুই মারি, কাকাবাবু, আমি, দীপন, দীপনের দাদা, বৌদি আর বৌদির মা। তখন বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে, পাখিরা বাসায় ফিরে যাওয়ার সময় জানান দিয়ে যাচ্ছে। গোধূলির আলো আজ আর সেভাবে রঙিন হয়ে ওঠেনি। আমি চুপ করে দেখতে লাগলাম মারিদের কার্যকলাপ। ঘরটার সামনে থেকে প্রথমে সরানো হলো কাঠের তক্তাটাকে, যেটা দিয়ে এ ঘরের অস্তিত্বকে অস্বীকার করার একটা মিথ্যে প্রচেষ্টা করা হয়েছিল। একটা গরম হাওয়া যেন চলে গেল আমাদের ছোঁয়ে। বৌদির হাত ধরেছিল দাদা। তার আগেও বেশি গুরুদেব তার সেই বিখ্যাত মন্ত্রপুত জল দিয়ে বৌদিকে ওনাদের কথা মতন বন্ধন করেছিলেন। বৌদিও সেই মতন এক প্রকার নিস্তেজ হয়েই ছিলেন, কিন্তু সেই নীরবতা ভেঙে বৌদি সপ্রতিভভাবে চোখ খুললেন যখন কাঠের কৃত্রিম পার্টিশনটা সরানো হলো। ঘরে ঢোকার দরজায় একটা বিশালাকার তালা, অনেক দিনকার আগের যে সেটা তা দেখলেই বোঝা যায়। জং ধরে মরচে পড়ে গেছে, চাবি কাজ করলো না। কাকাবাবু আর দীপন মিলে তালাটাকে বাধ্য হয়েই ভাঙল। জানলাহীন বদ্ধ ঘর থেকে যে গন্ধটা বেরিয়ে এলো তাতে গাটা গুলিয়ে উঠল। কাকাবাবু আগে ঢুকে ঘরের কোনো এক কালের লাগানো একটা আলো জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। আলোটা জ্বলল না, হয়তো খারাপ হয়ে গেছে দীর্ঘদিন ব্যবহার না করার ফলে। এতক্ষণ পর্যন্ত সব ঘটনাই বেশ নিস্তব্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু সেই নিস্তবতা ভাঙল যখন বৌদি, অবশ্য তখন বৌদিকে বৌদি না বলে রেখার আত্মা বলাই ভালো, কেমন তড়িৎ গতিতে সেই অন্ধকারময় ঘরে ঢুকে ঈশান কোণের দিকে চলে গেল। বাইরের থেকে আসা সেই সন্ধ্যের শেষ আলোক বিন্দুতে সেটা আমাদের চোখের সামনে একটু অস্পষ্টভাবে ফুটে উঠল। দীপনের দাদা তার মোবাইলের আলো জ্বালিয়ে ভিতরে ঢুকল। বৌদি মেঝেতে বসে পড়েছে। গুরুদেব কাকাবাবুকে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, রেখার গর্ভস্থ শিশুগুলো কি ওখানেই সমাধিস্থ করা হয়েছে? কাকাবাবু নীরবে মাথা নেড়ে সায় দিলেন। বুকটা আমার কেঁপে উঠল, ভয় নয়, বেদনায়। যদি এটা বৌদির মানসিক রোগ না হয়ে থাকে, যদি সত্যি রেখা মরে গিয়ে বৌদির ওপর ভর করে থাকে, তাহলে বলবো মৃত্যুর পরে অশরীরী মায়ের তার মৃত সন্তানের ওপর এরকম মাতৃত্ব সত্যিই চোখে জল এনে দেয়। কান্নার আওয়াজটা কি শুধু আমি একাই পাচ্ছি? মনে হলো না। সবাই কেমন যেন বাকরুদ্ধ হয়ে বৌদির দিকে তাকিয়ে আছে। করুণ এক কান্না, কিছু হারানোর কান্না বলা ভালো, বা বলা ভালো প্রিয়জনকে হারালে মনের ভেতর থেকে যেরকম কান্না ঠেলে বেরিয়ে আসে, ঠিক সেরকম। কিন্তু কাঁদছে কে? দীপনের দাদার বউ সুমনা বৌদি নাকি রেখা? গুরুদেব ইশারায় বৌদির মাকে বললেন মেয়ের কাছে গিয়ে বসতে। দাদাকে বললেন আমাদের সাথে এসে দাঁড়াতে। হতভম্ব ক্লান্ত দাদা আমাদের পাশে এসে দাঁড়িয়ে এক জ্বলন্ত দৃষ্টিতে নিজের প্রায় হারিয়ে যাওয়া বউয়ের দিকে চেয়ে রইলেন। দাদার কথা ভেবে মনটা আমার খারাপ হয়ে গেল। কান্নার মাঝে বিড়বিড় করে বলা কিছু কথা কানে ভেসে আসছে। রেখা কি বাচ্চাদের আদর করছে? হয়তো করছে। মিনিট 2-3 পর আমার কানকে অবাক করে দিয়ে ভেসে এলো বাচ্চাদের হাসির আওয়াজ। একেবারে কচি বাচ্চারা খিলখিল করে হাসলে যেরকম আওয়াজ হয়, ঠিক সেরকম। যেন মনে হচ্ছে মায়ের কোলে উঠে বাচ্চারা পরমানন্দে খেলা করছে আর হাসছে। আমি এবার শিহরিত হয়ে উঠলাম। ভয়, বেদনায় আমার দু চোখ ভরে জল চলে এলো। যুক্তিতক্কের মনটা এবার ভেঙে গেল। মনটা এবার বিশ্বাস করে বসলো, হ্যাঁ, পৃথিবীতে আরও একটা জগৎ আছে, সেটা সবসময় আমরা জানতে পারি না। আর সেই জগতেও একটা মন মানসিকতা বলে ব্যাপার আছে, সেটা হয়তো আমাদের থেকেও অনেক বেশি। গুরুদেবকে দেখলাম এগিয়ে যেতে। তিনি বৌদির মাথায় হাত রাখলেন। তিনি বললেন, রেখামা, তুমি তোমার সন্তানদের নিয়ে গেলে এই মাও যে সন্তান হারা হয়ে যাবে মা, তুমি কি সেটা চাও? সুমনার মাকে উদ্দেশ্য করে কথাটা বলা। কাকাবাবু এর মধ্যে ঘরে একটা মোমবাতির ব্যবস্থা করে ফেলেছেন। বৌদির কোনো উত্তর কাছে এলো না, বদলে এলো একটা অভিব্যক্তি, মায়েদের বাচ্চাদের আদর করার অভিব্যক্তি। গুরুদেব চুপ করে গেলেন।
মিনিট 3 পরে গুরুদেব আবার বললেন, তোমার সন্তানদের মুক্তি একজনকে মেরে হতে পারে না, তাতে তাদের সঠিক মুক্তি হবে না। সঠিক মুক্তির একমাত্র দিশা অগ্নি। আমি বলছি, একমাত্র পবিত্র অগ্নিই পারে তোমার এই সন্তানদেরকে এই নারকীয় জীবন থেকে মুক্তি দিয়ে আবার মনুষ্য জন্মে ফিরিয়ে আনতে। হাসি কান্না সব থেমে গেল। মোমবাতিটা কেমন যেন দপদপ করতে শুরু করে দিল। বৌদিকে দেখলাম গুরুদেবের দিকে এক ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। সে চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। আমরা এবার ভয় পেয়ে গেলাম। ফ্যাস ফ্যাসে গলায় বৌদি বলে উঠল, এই মা তার মেয়েকে 25 বছর ধরে কাছে পেয়েছে, কিন্তু আমি পাইনি। এই মা তার স্বামীর সঙ্গে সুখে দিন কাটিয়েছে, কিন্তু আমি পাইনি। কেন? উত্তর আমাদের কাছে নেই। শুধু আমাদের কাছে কেন, বৌদির মায়ের কাছেও নেই। কিন্তু বড় কঠিন বাস্তব প্রশ্ন। এক অজানা আতঙ্কে আমরা সবাই ভয় পেয়ে গেলাম। এর উত্তর সত্যি আমাদের কাছে ছিল না। কয়েক মুহূর্তের নিস্তবতা ভাঙলেন যিনি, তিনি হলেন বৌদির মা। বললেন, তোমার বাচ্চারা কিছু না জেনেই কষ্ট পেয়েছে। আমি মা হয়ে সেই যন্ত্রণা বুঝতে পারি, আর এও পারি একটা মা সেটা কখনোই মেনে নিতে পারে না। তুমিও সেটা মেনে নিতে পারো না। সেরকম আমার মেয়েও তো এসবের কিছু জানে না। তবে ওকে কেন কষ্ট দিচ্ছ? ওকে কেন মৃত্যুর মুখে পাঠিয়ে দিচ্ছ? এর থেকে বরং আমার স্বামীর অপরাধের দায় আমি নিচ্ছি। তুমি ওকে ছেড়ে দাও, তুমি আমাকে নিয়ে যাও। বৌদির হাতটা ধরে বৌদির মায়ের সেই আকুতি আজও আমার কানে বাজে। অন্ধকার ঘরে মোমবাতির শিখরটার দপদপানি কমে গেল। গুরুদেবকে এবার দেখলাম ইশারা করতে তার সহচরীকে। মেঝের সেই স্থানটি খুঁড়তে নির্দেশ দিয়ে দিলেন তিনি। কিছুটা খোঁড়াখুড়ি করতেই একটা পচা দুর্গন্ধ ভেসে এলো সেই স্থান থেকে। আমার দৃষ্টি তখন একবার বৌদির দিকে আর একবার সেই স্থানটির দিকে। অগ্নিসংযোগের জন্য সেই স্থানে কেরোসিন তেল ঢালা হলো। সেদিন আমি চোখে ভুল দেখেছিলাম না ঠিক জানি না, কিন্তু মনে হলো সেই অগ্নিশিখার মাঝ হতে দুটো শিখা এসে বৌদির শরীরে বিলীন হয়ে গেল। জানি না অন্য কেউ সেটা দেখেছিল কিনা, যদিও আমি পরে এটা নিয়ে আর কাউকে কিছু জিজ্ঞেস করিনি। বৌদিকে মা বলে একটা আর্তচিৎকার করতে শুনেছিলাম, কিন্তু বুঝতে পারিনি সেই মায়ের ডাকটা কে ডেকেছিল আর কাকে উদ্দেশ্য করেই বা সেই ডাকটা ডাকা হয়েছিল। যুক্তিতক্ক দিয়ে সেটা আমি আর বোঝার চেষ্টাও করিনি। পরে বৌদি সেদিন তার মায়ের কোলে অজ্ঞান হয়ে পড়েছিল। গুরুদেবের শেষ কথাটা আমার মনে খুব ধরেছিল। রেখা মেয়েটি মোটেও খারাপ মেয়ে ছিল না, কিন্তু সন্তান শোকে সে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছিল। কিন্তু সন্তানদের দেখে হোক বা মাতৃত্বের মন থেকে হোক, আজ আর কারোর ক্ষতি সে করল না। পারলে ওর একটা ছবি এই বাড়িতে রেখে দেবেন, আর পারলে একটু পুজো আচ্চাও করবেন। ওর বাচ্চাগুলো আবার জন্ম নেবে। আজ দীর্ঘ 10 বছর পরও মাঝে মাঝে দীপনদের কথা মনে পড়ে। কর্মসূত্রে আমি এখন অন্য দেশে, কিন্তু ঘটনার স্মৃতি আজও আমাকে একসাথে ভয়ও পাওয়ায় আবার আনন্দও দেয়। সেই বাচ্চারাই আবার জন্ম নিয়েছিল কিনা জানি না, তবে সেই ঘটনার বছর 2 মধ্যে বৌদি নিজেই মা হয়, একেবারে যমজ সন্তানের মা। তো এই তো ছিল আজকের এপিসোড। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের সাথেও ঘটে থাকে এরকমই কোনো অলৌকিক বা সুপারন্যাচারাল ঘটনা, অথবা যদি তোমাদেরও জানা থাকে এরকমই কোনো ঘটনা বা অভিজ্ঞতার কথা, তবে তা আমাদেরকে লিখে পাঠাতে পারো আমাদের ইমেল আইডি romanchorahosyo@gmail.com এ। আমি নিজের গলায় সেন্ডারের নাম সহ তা পড়ে শোনাবো আমাদের রহস্য রোমাঞ্চ পরিবারের সকলকে। তবে সেন্ডারের যদি আপত্তি থাকে তাহলে নাম প্রকাশ না করেই ঘটনাটা পড়ে শোনানো হবে। আর যদি কেউ কল রেকর্ডিংয়ে ঘটনা শেয়ার করতে চাও, সেক্ষেত্রেও আমাদেরকে মেলে সেই বিষয়টা নিয়ে লিখতে পারো। তারপর আমরাই কন্ট্যাক্ট করে নেবো তোমাদের সাথে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবে না, এবং এরকমই আরও রোমহর্ষক এপিসোড শুনতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলো না আমাদের চ্যানেলে ভিডিও আসা মাত্রই তার নোটিফিকেশন পেতে। আর ভিডিওটা শেয়ার করে দিও নিজেদের বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের মাঝে। তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই একটা দুর্ধর্ষ এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সর্বোপরি সেফ থেকো। শুভরাত্রি।